আজকের ক্লাসটা হবে তোমার ন্যারেশন বা চেঞ্জিং স্পিচ। এখন প্রশ্ন আসে, ন্যারেশন বা চেঞ্জিং স্পিচ কাকে বলে? ন্যারেশন হচ্ছে উক্তি, অর্থাৎ বক্তার বক্তব্য বা কথোপকথনকেই বলে ন্যারেশন বা চেঞ্জিং স্পিচ। বুঝতে পারছো? আজকের ক্লাসটা তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিবা। অনেকেই মনে করে ন্যারেশন অনেক টাফ। তোমাদের বড় ভাই বোনদের জিজ্ঞাসা করো, তারা ন্যারেশন তাদের কাছে মনে হয় অনেক টাফ, অনেক কঠিন, বাট এটা কিন্তু ইজি। কেন ইজি? তুমি যখন বেসিকটা ভালোভাবে বুঝবা তখন মনে হবে আরে ন্যারেশন এটা কোনো ব্যাপার না। কারণ আমরা মূলত প্যাসেজ ন্যারেশনে আটকাই যাই। কেন আটকাই যায়? এই যে এইগুলা, এই বেসিকগুলো আমি যে এখন পড়াবো, ওইগুলা যদি না পারো তাহলে প্যাসেজ ন্যারেশন আটকে যাবা। এখন আমরা তো ন্যারেশন বুঝলাম, ন্যারেশন মানে উক্তি বা চেঞ্জিং স্পিচ মানে উক্তি। কার উক্তি? কোন একজন ব্যক্তির কথোপকথন বা বক্তৃতাই হচ্ছে কি ন্যারেশন। হ্যাঁ, এখন আমরা এখানে দেখো একটা এক্সাম্পল দিছি, হি সেড টু মি। সেড অর্থ বলা, সে বলছে কাকে? মি অর্থ আমাকে, সে বলছে আমাকে। আমাকে সে কি বলছে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা সম্পূর্ণ করেছি। এখন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি যে কাজটা সম্পূর্ণ করেছি, এই কথাটা কে বলছে? এই কথাটা হি বলছে না। এই যে হি কারে বলছে? মি অর্থ আমাকে বলছে। তো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক কথাটা কার? কথাটা হচ্ছে হি এর। এখন হি যেইটুকু পর্যন্ত বা যতটুকু পর্যন্ত কথা বলবে সবটাকে আমাদের ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এই যে কমাগুলো উপরের যে কোটেশন গুলা, এগুলা হচ্ছে ইনভার্টেড কমা। বুঝছো? ইনভার্টেড কমা। এখন একজন লোকের বা একজন ব্যক্তির কথা কিন্তু এক লাইনেরও হতে পারে, আবার 3-4 লাইনেরও হতে পারে। যতটুকু পর্যন্ত সে বলবে সবটুকুকে আমাদের অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। ওকে, এখন বুঝতে পারছো? এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে এই যে সেন্টেন্সটা লিখলাম, এর কোন অংশ কোনটা এটা আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। ওকে, আচ্ছা দেখো, এই যে সেড যে ভার্বটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেড ভার্বটাকে কি বলে? রিপোর্টিং ভার্ব বলে। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব হচ্ছে তোমার এই যে ইনভার্টেড কমা যে থাকবে এর বাহিরের যে ভার্বটা, ইনভার্টেড কমার বাহিরের যে ভার্বটা, ওইটাকে বলে রিপোর্টিং ভার্ব। তো আমরা বুঝছি সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন এই সেডের সামনে অনেক সময় তোমরা আক্সড পাবা। এই যে আক্সড পাবা, দেন আরো পাবা তোমার কি পাবা তোমার আক্সডের পাশাপাশি অ্যাডভাইসড পাবা, রিকোয়েস্ট পাবা। ঠিক আছে, রিকোয়েস্ট পাবা, তারপর পাবা সেই পাবা। এইরকম এই রিপোর্টিং ভার্ব গুলা পাবা। বুঝছো? তো এইগুলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এখন দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে তো একটা ভার্ব আছে। ভার্বটা কোনটা? হ্যাভ ডান, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে বলে রিপোর্টেড ভার্ব। বুঝছো? এই ভার্বটাকে বলে ইনভার্টেড কমার ভিতরের যে ভার্বটা, এটাকে বলে রিপোর্টেড ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরের যে সেন্টেন্সটা, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। আমি আরেকবারও বলতেছি, ইনভার্টেড কমার ভিতরের যে ভার্বটা, এটাকে বলে রিপোর্টেড ভার্ব। আর তোমার যে সেন্টেন্সটা, ইনভার্টেড কমার ভিতরের যে সেন্টেন্সটা থাকবে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমরা আরেকটু আগাই সামনের দিকে। আমাদের এখানে দেখো, আমাদের ন্যারেশন বা চেঞ্জিং স্পিচ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন। ওকে, একটা ডাইরেক্ট ন্যারেশন, প্রবলেম দেখা, একটা হচ্ছে তোমার ডাইরেক্ট ন্যারেশন। এখন ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্য যখন কোনো রূপ পরিবর্তন না করে অবিকল সে ভাষায় প্রকাশ করে, তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন দেখো এখানে এক্সাম্পল, আনাস সেড টু নাফিস। আনাস নাফিসকে বলতেছে, কি বলতেছে? আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আমি আরেকটু তোমাদের ক্লিয়ার করবো, আপাতত এইটা দেখো। তো আনাস কি বলতেছে নাফিসকে যে আমি একটা চিঠি লিখি, এটাকে বলে ডাইরেক্ট ন্যারেশন। কারণ এখানে বক্তার বক্তব্য কোনরূপ পরিবর্তন করা হয়েছে না, অবিকল সে ভাষায় প্রকাশ করছে। আচ্ছা, ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্য যখন পরিবর্তন করে বলা হয়, তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। হ্যাঁ, এখানে তোমার আনাস, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। আনাস টুল্ড করছে, সেই টুর পরিবর্তে আমরা কি দিছি? টুল্ড দিছি। আনাস টুল্ড করছে কার সাথে? নাফিসার সাথে বা নাফিসের সাথে। হ্যাঁ, আর এইটাও টাইপিং মিস্টেক, এখানে দ্যাট হবে। আনাস টুল্ড করছে নাফিসের সাথে, তো দ্যাট লেখা হয়েছে এই কমাটার বদলে বা ইনভার্টেড কমাটার বদলে দ্যাট লেখা হয়েছে। কেন লেখা হয়েছে, কি কারণে হয়েছে, এটা আপাতত বোঝার দরকার নেই, আমি বুঝাবো। এখন
আনাস নাফিসাকে বলছে, হি এখানে দেখো আয়ের পরিবর্তে হি বসছে, তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে হি কেন, এইটাও আমি বুঝাবো, এটা অফ রাখো। হি রাইট আ লেটার, এখানে হি বলতে কে, কথাটা রাইট আ লেটার, এই যে চিঠিটা লিখছে এই কথাটা কে বলছে, আনাস বলছে না? তো আনাস তো ছেলে, এই কারণে হি লেখা হয়েছে, এগুলা বুঝবা, আপাতত বুঝো। এখন হিটা তো আনাস, তো আনাসের প্রথম লেটারটা লেখা হয়েছে এ, তো আনাস রাইটের পর এখানে দেখো রাইটের 2 নম্বর রূপ লেখা হয়েছে রুট, কেন লেখা হয়েছে এগুলো আমরা দেখব। তো হি রুট আ লেটার, সে চিঠি লিখে, এখানে আই রাইট আ লেটার, আমি চিঠি লিখি, এটা কিন্তু লিখছি না, এখানে কি লিখছি, সে চিঠি লিখে। তো এখানে বক্তার বক্তব্য কিন্তু চেঞ্জ করা হয়েছে, তোমরা হয়তোবা অনেকে বুঝতে পারতেছো না এক্সাম্পলটা, আমি যদি একটা এক্সাম্পল দিই এখন তোমরা বুঝবা। রাফসান, রাফসান, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে রাফসান, এটা হচ্ছে তোমার তামান্না, তামান্না, এটা হচ্ছে তামান্না। তারপর আরেকজনের নাম দিতেছি দীপ্তি, দীপ্তি দিতেছি। তারপর লিলি, রথিস, রথিস না লিলি। তো রাফসান, রাফসান তামান্নাকে বলতেছে, রাফসান তামান্নাকে বলতেছে এই আজকে, আজকে আমি, আজকে আমি এই যে বউ দেখতে যাব, আজকে আমি বউ দেখতে যাব, ঠিক আছে, আজকে আমি বউ দেখতে যাব, এই কথাটা কে বলছে, রাফসান বলছে, কাকে বলছে, তামান্নাকে বলছে এই কথাটা। হ্যাঁ, রাফসান তামান্নাকে বলতেছে আজকে আমি বউ দেখতে যাব, তামান্নাকে কিন্তু বলছে, মনে রাখো, এখন কিন্তু ফুল ক্লিয়ার হয়ে যাবে ডাইরেক্ট নারেশন কি ইনডাইরেক্ট নারেশন কি। এখন এই যে কথোপকথনটা হয়েছে, রাফসান যে তামান্নাকে বলছে, কি বলছে, আজকে আমি বউ দেখতে যাব, এটাকে বলে ডাইরেক্ট নারেশন, অর্থাৎ বক্তার বক্তব্য যখন অবিকল সে ভাষায় প্রকাশ করা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট নারেশন। এখন আপাতত এটাও কিন্তু ডাইরেক্ট নারেশন হয় নাই, যখন দীপ্তি, এই যে দেখো দীপ্তি কি করছে, কান পাইতা রাখছে, দীপ্তি কান পাইতা রাখছে এই কথাটা, ঠিক আছে, এই কথাটা দীপ্তি কান পাইতা রাখছে যে রাফসান কি বলতেছে তামান্নাকে, দীপ্তি কি করছে, একটা পাশ থেকে শুনে ফেলছে যে আরে রাফসান তো আজকে বউ দেখতে যাবে, বাহ রাফসান আজকে বউ দেখতে যাবে, এই কথাটা এখন সবার কাছে ছড়াই দিব, দীপ্তি, দীপ্তি এই প্ল্যান নিচ্ছে, বুঝছো। এখন দীপ্তি তো এই যে প্ল্যানটা নিচ্ছে যে আজকে আমি বউ দেখতে যাব, এই কথাটা যে রাফসান বলছে, দীপ্তি এটা শূন্য ফেলছে। এখন দীপ্তি যদি লিলিকে এই কথাটা হুবহু যেইভাবে রাফসান বলছে ওইভাবে যদি বলে, দীপ্তি লিলিকে যদি এইভাবে বলে, কারণ কোন একটা কথা আমরা যখন কারো কাছ থেকে শুনি ওই কথাটা তো আমরা অন্য কারো কাছে বলি, তো আজকে আমি বউ দেখতে যাব, আমি যদি দীপ্তি যদি এইভাবে কথাটা বলে যে রাফসান বলছে, রাফসান, রাফসান বলছে, রাফসান বলছে কি আজকে আমি বউ দেখতে যাব, হ্যাঁ এই কথাটা এখানে লিখলাম, ধরো এটা কাকে বলছে, লিলিকে। এখন দীপ্তি রাফসানের কথাটা হুবহু বা অবিকল রাফসান যে ভাষায় বলছে ওই ভাষায় লিলির কাছে বলছে যে রাফসান বলছে সে আজকে আমি বউ দেখতে যাব, হ্যাঁ এইটাকে বলে ডাইরেক্ট ন্যারেশন, বুঝছো, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। ক্লিয়ার, এখন তোমাদের ক্লিয়ার হয়েছে ডাইরেক্ট ন্যারেশন কি, অর্থাৎ বক্তার বক্তব্য অবিকল যে ভাষায় আছে সে ভাষায় প্রকাশ করবে, কোনরূপ চেঞ্জ করা হবে না। এখন দীপ্তি যদি কথাটাকে যদি, আচ্ছা রথিসের নামটা লিখতেছি, রথিস যেহেতু পরে দিছে, এখন দেখো রথিস, এ হচ্ছে রথিস, রথিস, ওকে। দীপ্তি কি করছে, রথিসের কাছে এখন কথাটাকে চেঞ্জ করে বলছে যে এই, আমি কথাটাকে চেঞ্জ করে লিখি যে রাফসান বলছে, রাফসান বলছে যে সে নাকি, সে নাকি আজকে, সে নাকি আজকে বউ দেখতে যাবে, বউ দেখতে যাবে। তো এখানে দেখো কথাটা কিন্তু চেঞ্জ হয়েছে, কি রকম চেঞ্জ, রাফসান বলছে যে সে নাকি, এই যে দেখো সে আসছে, এখানে কি তোমার এই আমি দিছি, আমি কিন্তু দেই নাই, আমি এখানে উল্লেখ করে দিছি সেটাকে, সেটা হচ্ছে রাফসান। তো এরকম যে সেন্টেন্সটাকে আমি একটু মডিফাই করছি বা নিজের ভাষায় নিচ্ছি, তখন ওইটাকে বলে ইনডাইরেক্ট নারেশন। যখন বক্তার বক্তব্যকে চেঞ্জ করা হয়, নিজের ভাষায় অন্যের কাছে প্রকাশ করা হয়, তখনই কেবল এটা হয়ে যায় কি ইনডাইরেক্ট নারেশন। তো এখন বুঝতে পারছো ডাইরেক্ট নারেশন আর ইনডাইরেক্ট নারেশনের মধ্যে তফাৎটা। এখন দেখো হাউ টু সলভ নারেশন, আমরা কিভাবে নারেশনটা সলভ করব সেইটা এখন আমরা দেখব। দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে।
আচ্ছা, আমি এখানে তোমাদের এই যে এই এক্সাম্পলটা লিখতেছি, আবার দেখো এখন ক্লিয়ার হবা 100%। He said to me, I have done the এই যে ওয়ার্ক, I have done the work। দেখো লিখছি, আমি যে এখানে একটা ন্যারেশন লিখলাম, হ্যাঁ সেন্টেন্স ন্যারেশন। এখন এইটার আমরা চেঞ্জ করব কিভাবে, এই ন্যারেশনটা চেঞ্জ করতে হয়। আমরা যদি এই সেন্টেন্স ন্যারেশন গুলা চেঞ্জ করতে পারি, তাহলে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমি তোমাদের কিছু টেকনিক দিব, দেন তোমরা গড়গড়ায় তোমরা এগুলো লিখে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি কি বলছি এখানে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তো রিপোর্টিং ভার্ব কোনটা আমরা কিন্তু জানি, সেড টু যে ভার্বটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো সেড টুর পরিবর্তে আমরা লিখবো টুল্ড। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া টুল্ড কি কারণে লিখলেন? হ্যাঁ, এটার তো একটা নিয়ম আছে, সেড টুর পরিবর্তে যে টুল্ড লেখা যায়, আমি নিয়মটা জানি দেখেই তো লিখছি, তাই না? তো এই নিয়মটাই তোমাদের আমি কিছুক্ষণ পরে ব্যাখ্যা করব, ঠিক আছে? আপাতত এটা বুঝো যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা হয়েছে, আমরা করলাম, হ্যাঁ। তারপর দেখো, তারপর ইনভার্টেড কমার পরিবর্তন, আমরা এখন ইনভার্টেড কমার পরিবর্তন করব। ইনভার্টেড কমা কোনটা, এই যে এইটা, এই অংশটার পরিবর্তন করব। আচ্ছা, হি টুল্ড মি, সেড টুর পরিবর্তে টুল্ড লিখলাম, মিটা লিখতে হবে। দেন এইটার পরিবর্তে আমাদের দ্যাট লিখতে হবে, বুঝছো? দ্যাট কেন লিখলাম, এরও কারণ আছে, এর নিয়ম আছে একটা, আপাতত এটা স্কিপ রাখো। তারপর কি বলছে, তারপর আমাদের বলছে সাবজেক্টের পরিবর্তন। এখন সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এই যে আইটা সাবজেক্ট না, এই সাবজেক্টের পরিবর্তন করতে হবে। তো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই কথাটা কে বলছে এটা আমাদের বের করতে হবে। আর যে স্টুডেন্ট গুলা এটা বের করতে পারবে যে কোন একটা সেন্টেন্সে কথাটা কে বলছে, তাহলে তাদের ক্ষেত্রে প্যাসেজ ন্যারেশন একদম ইজি হয়ে যায়। এখন আইটা কে, আইটা হচ্ছে হি, আমি যে কাজটা সম্পূর্ণ করি এই কথাটা হি বলছে। এখন এখানে আইয়ের বদলে এখানে তোমাকে হি লিখে দিতে হবে, বুঝছো? এই যে হিটা লিখলাম। তারপর আমাদের কি বলছে, তারপরে চেঞ্জটা হচ্ছে ভার্বের পরিবর্তন। তো আমরা ভার্ব, দেখো ভার্ব কি পাচ্ছি, হ্যাভ ডান। এখন এই হ্যাবের পরিবর্তে আমরা হ্যাড লিখবো, এটারও তো নিয়ম আছে, নিয়মটা একটু পরেই আমরা দেখব। তো হ্যাবের পরিবর্তে হ্যাড, দেন ডানই থাকবে। তারপর আর কি, অবজেক্ট বা প্রনাউন হলে এর পরিবর্তন, অবজেক্টটা যদি প্রনাউন হয় তাহলে পরিবর্তন। তো এখানে তো প্রনাউন গুলা নাই, আমরা এই প্রনাউন অবজেক্ট গুলোও দেখবো। আচ্ছা, তারপর কি আছে, ডান দা ওয়ার্ক। এখন বলো, তোমাদের কাছে কি কঠিন মনে হয়েছে? জাস্ট এই চেঞ্জ গুলা বাদে, এই চেঞ্জ গুলা তো তোমাদের বুঝতে হবে না, যখন এক্সাম্পল করাবো তখন বুঝবা। এখন দেখো, আমরা তো জানি রিপোর্টিং ভার্বটা কোনটা, আমরা তো জানি যে রিপোর্টিং ভার্ব হচ্ছে এই যে, একটু ভালোভাবে দেখো, রিপোর্টিং ভার্ব আমাদের তো এখন আর প্রবলেম নাই যে এই, সরি রিপোর্টিং ভার্ব না, রিপোর্টেড ভার্ব। এই যে রিপোর্টেড ভার্ব, ইনভার্টেড কমার ভিতরের যে ভার্বটা, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখন এই ভার্বটার যে চেঞ্জ গুলা হয়, যেমন এখানে দেখছো না, এই যে হ্যাভ বসাইলাম, হ্যাবের কেন হ্যাড করলাম, এইগুলা আমাদের শিখতে হবে এখন। তো এইগুলা নিয়ে আলোচনা করবে, একটু মনোযোগ দাও ক্লাসটাতে। আচ্ছা দেখো, বি ওয়ান বলতে ভার্বের প্রথম রূপ, বি ওয়ান ভার্বের প্রথম রূপ হলে আমরা কি করব, রিপোর্টেড ভার্বে বি2 করে দিব, ভার্বের 2 নম্বর রূপ করব, বুঝছো? যেমন এখানে এক্সাম্পল রাইট, এর 2 নম্বর রূপ কি, রুট। রাইটের 2 নম্বর রূপ কি ভাইয়া, রুট, ঠিক আছে? তারপর দেখো, এখন তো ভার্বের প্রথম রূপ থাকলে তো আমরা ভার্বের 2 নম্বর রূপ দিব, এগুলো ডাইরেক্ট টোটালি তোমরা মুখস্থ করে ফেলবা। আর যদি ভার্বের 2 নম্বর রূপ থাকে, এই ক্ষেত্রে আমরা কি করব, ভার্বের 2 নম্বর রূপ যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের অতিরিক্ত একটা হ্যাড দিতে হবে, দেন ভার্বের 3 নম্বর রূপ করতে হবে, এগুলা মুখস্থ করতে হবে, এগুলা তো রুলস। ভার্বের 2 নম্বর রূপ থাকলে ভার্বের তোমার হ্যাড দিতে হবে এবং ভার্বের 3 নম্বর রূপ দিতে হবে। যেমন দেখো, আমাদের যদি কেম থাকে, তাহলে আমরা চেঞ্জ যে করব, কি করব, কেম তো ভার্বের 2 নম্বর রূপ, কাম কেম। তো আমরা বুঝতে পারছি এটা 2 নম্বর রূপ, আমরা এখানে হ্যাড দিব, হ্যাড নিয়ম, হ্যাড দিতে হবে। দেন কেম এর 3 নম্বর রূপ, কেম এর 3 নম্বর রূপ দেখো, প্রথম রূপ কাম, দ্বিতীয় রূপ হচ্ছে কেম, তৃতীয় রূপ আবার কামি। তো আমরা হ্যাড কাম দিব, বুঝছো? দেন দেখো আরেকটা নিয়ম, যদি এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, হ্যাঁ মানে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যদি এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, সেই ক্ষেত্রে আমরা তো একটা বেসিক নিয়ম শিখছি, ভার্বের প্রথম রূপ থাকলে 2 নম্বর রূপ। তো এমিজার এর 2 নম্বর রূপ কি, ওয়াজ ওয়ার। হ্যাঁ, আর ভার্বের সাথে আইএনজি আমাদের দিতে হবে, এটা বেসিক, এগুলা কিন্তু তোমাদের এই মাথার মধ্যে রাখতে হবে বেসিক নিয়মটা। যেমন এম রাইটিং, এই যে এমিজার বা এম এর সাথে ভার্বের সাথে আইএনজি আছে না, হ্যাঁ,
তো এম এর 2 নাম্বার রূপ করে দিব ওয়াজ, আর আইএনজি থাকবে ভার্বের সাথে, বুঝছো? তারপর দেখো ওয়াজ ওয়ার প্লাস আইএনজি, ওয়াজ ওয়ার কি ভার্বের 2 নাম্বার রূপ না অক্সিলারি ভার্বের ক্ষেত্রে? তো এরকম ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে, বা এই যে বি2 যদি থাকে, ভার্বের 2 নাম্বার রূপ যে এখানে আছে, এর সাথে আমরা কি দিছি? হেড দিছি, সেম এস ওয়াজ ওয়ার, এটা তো বি ভার্বের ক্ষেত্রে 2 নাম্বার রূপ, তো তোমরা অবশ্যই হেড দিবা। এই যে দেখছো, তোমাদের কিন্তু আর এত প্রবলেম হওয়ার কথা না যদি এই বেসিকটা ঠিক রাখো। তো আমরা হেড দিব, তারপর ওয়াজ ওয়ার, এই যে দেখো ওয়াজ ওয়ার পরিবর্তে আমরা বিন দিব, দেন ভার্বের সাথে আইএনজি, এটা মুখস্থ রাখতে হবে। ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমাদের কি দিতে হবে? হেড দিতে হবে। হেডটা কি কারণে দিছি বুঝছো? অবজালারি ভার্বের ক্ষেত্রে ভার্বের 2 নাম্বার রূপ দিলাম। হ্যাঁ, অবজালারি ভার্বের ক্ষেত্রে ভার্বের 2 নাম্বার রূপ হলে আমরা কি দিব? এখানে দেখতে পারতেছি হেড হইছে, এখানেও হেড হবে, আর আমাদের বিন দিতে হবে, বিন, দেন ভার্বের সাথে আইএনজি। এই যে দেখো ওয়াজ রাইটিং, তো ওয়াজ আছে, আমরা কি দিব? হেড দিব, দেন একটা বিন লাগাবো, আর ভার্বের সাথে আইএনজি। ওকে, এগুলা কিন্তু তোমার রুলস, এগুলো মুখস্থ রাখতেই হবে। আর এগুলা শর্টকাট নিয়ম, এগুলা তোমাদের কোনো টিচারাই কিন্তু তোমাদের দিবে না। আমি অনেক রিসার্চ করে এগুলা কিন্তু এইভাবে শর্টকাটে সাজাইছি। আর বেশিরভাগ স্টুডেন্টরা এগুলা ভুল করে। কেন কঠিন মনে হয় নারেশন জানো? এই যে এই সিস্টেমটা তারা জানে না। বা অনেকে আছে টেন্স নিয়ে পড়ে থাকে, এগুলা কিন্তু টেন্সেরই, কিন্তু টেন্সটাকে আমি শর্ট করে দিছি, কারণ অনেকে টেন্স পারে না। তার জন্য টেন্স যারা না পারে তারাও যেন তোমার প্যাসেজ ন্যারেশনে 5/5 পাই, এই ব্যবস্থাটা করা হয়েছে। তারপর দেখো হ্যাভ এস যদি থাকে, হ্যাভ এজ এর সাথে সবসময় তো ভার্বের 3 নাম্বার রূপ হয়, এগুলো আমরা জানি। এখন হ্যাভ হ্যাজ এর 2 নাম্বার রূপ কি? হ্যাড, আর বি3 তো হবেই। বি3 মানে ভার্বের 3 নাম্বার রূপ। যেমন দেখো হ্যাভ সিন, হ্যাভ এর 2 নাম্বার রূপ হ্যাড, আর সিন 3 নাম্বার রূপ থাকে, এটা যেমন আছে এমনই থাকবে। বুঝতে পারছো? ওই যে আমি কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিছি, ওইটাই কিন্তু এখানে আসছে। হ্যাভ আসছিল, আমরা হ্যাড দিয়ে দিছিলাম, আর ভার্বের 3 নাম্বার রূপ আছে। আমি আবারও বলতেছি, হ্যাভ এজ এর সাথে সবসময় ভার্বের 3 নাম্বার রূপই হয়। তো হ্যাভ হ্যাজ এর 2 নাম্বার রূপ করে দিব, হ্যাড করে দিব, শেষ। আচ্ছা, এখন প্রশ্ন, যদি হ্যাড থাকে তখন আমরা কি করব? তখন কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ। হ্যাঁ, হেড প্লাস বি3 থাকলে আনচেঞ্জ হবে। আমরা এর প্র্যাকটিসটা করবো, কিছুক্ষণ পরেই করবো, এই নিয়মটার পরেই। হ্যাড প্লাস বি3 থাকলে কি হবে? আনচেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে না। যেমন এখানে দেখো হ্যাড সিন, ওকে, আমরা দেখো কি কোনো পরিবর্তন করছি? কোনো পরিবর্তনই কিন্তু করি নাই, বুঝছো? আচ্ছা, তারপর দেখো যদি হ্যাভ হ্যাজ প্লাস বিন ভার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তখন আমরা কি করবো? আমরা বেসিকটা কাজে লাগাই। হ্যাভ হ্যাজ থাকলে আমরা কি দিব? হেড দিব, দেন বিন আছে, বিন দিব, ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি দিয়ে দিব, একেবারে শেষ, একেবারে ইজি। এক্সাম্পল দেখো হ্যাভ বিন রাইটিং, জাস্ট হ্যাভ এর জায়গায় আমরা হ্যাড দিয়ে দিব, হ্যাড বিন রাইটিং। দেন আরেকটা নিয়ম দেখো, মডেল ভার্ব যদি থাকে, মডেল ভার্ব বলতে ভার্বের প্রথম রূপ, মডেল ভার্বের মধ্যে প্রথম রূপ আছে না, ওই প্রথম রূপটা যদি থাকে, তাহলে আমরা মডেল ভার্বের দ্বিতীয় রূপ দিয়ে দিব। এটা তো বেসিক নিয়ম। যেমন উইল, এটা মডেল ভার্বের প্রথম রূপ, দ্বিতীয় রূপ কি? তাহলে উড, বা সেল যদি থাকতো শুট, মেই যদি থাকতো মাইট, ক্যান যদি থাকতো কুট, এরকম দ্বিতীয় রূপ দিব। এখন প্রশ্ন, যদি দ্বিতীয় রূপ থাকে তখন কি করব? তখন কোনো চেঞ্জ হবে না। যেমন উড আছে, উডই হবে। এগুলো এখন ক্লিয়ার হয়েছে? পরবর্তী টপিকসে যাব। এখন আমাদের যে ওই যে সাবজেক্টিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম, এগুলা ক্লিয়ার হতে হবে। সাবজেক্টিভ ফ্রম এবং অবজেক্টিভ ফ্রম। তো সাবজেক্টিভ ফ্রম কি, অবজেক্টিভ ফ্রম কি? দেখো আমি যে প্রথম তোমাদের একটা এক্সাম্পল দিছিলাম, হি সেড টু মি, সে বলতেছে আমাকে। এখানে দেখো, এখানে ভার্ব কোনটা? সেড টু হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট কোনটা? ভার্বের আগে তো সাবজেক্ট থাকে, আর ভার্বের পরে অবজেক্ট থাকে। এই যে অবজেক্টটা, এটা হচ্ছে অবজেক্টিভ ফ্রম। এই যে হি সাবজেক্টটা, এটা হচ্ছে সাবজেক্টিভ ফ্রম। ঠিক আছে, এইগুলাই আমরা শিখবো। যেমন আই, এটা তো সাবজেক্টিভ ফ্রম। সাবজেক্টিভ ফ্রম মানে সবসময় সাবজেক্টে বসে, সামনে বসে। অবজেক্টিভ ফ্রম, আই এর অবজেক্টিভ ফ্রম কি? মি। তারপর হি এর অবজেক্টিভ ফ্রম কি? হিম। শি এর অবজেক্টিভ ফ্রম হার। ইউর অবজেক্টিভ ফ্রম ইউ। তারপর উই এর অবজেক্টিভ ফ্রম আস। ইট এর ইট, দে দেম। আমি যদি ঘুরাইয়ে বলি যে হারের সাবজেক্টিভ ফ্রম কি? শি। কেন ঘুরাইয়ে বলতেছি? তোমাদের প্যাসেজ নারেশনে কিন্তু এগুলো কাজে লাগবে। অনেক সময় আস থাকবে, তোমাদের তখন এই উই যে আছে এটা বুঝতে হবে। আর যদি এটা না বোঝো তাহলে প্যাসেজ নারেশনে আটকাইয়া যাবা। যারা ক্লাস 7-এ আসো তাদের ক্ষেত্রে প্যাসেজ নারেশন নাই, তাদের প্রবলেম হবে না। কিন্তু যারা 8-এ আসো, 9-10-এ আসো, বা কলেজের স্টুডেন্ট যারা ভিডিওটা পরবর্তীতে দেখবো, তাদের ক্ষেত্রে
আটকে যাবে যদি আমার কথাগুলো ফলো না করো, কারণ এগুলা নিয়ে তো আমি অনেক বছর ধরে রিসার্চ করছি, আমি তো বুঝি যে কোন স্টুডেন্ট কোনগুলাতে আটকাই। আমিও যখন তোমাদের মতো পড়ালেখা করতাম, প্যাসেজ ন্যারেশন আমার কাছে কঠিন লাগতো, বুঝছো, আমিও আটকে যাইতাম। আর এইগুলা মূলত ওই যে আমার এতদিনের অভিজ্ঞতায় আমি বুঝতে পারি যে কোন বিষয়গুলোতে স্টুডেন্টরা আটকায়, যে কোনগুলা প্রয়োজন, তো তার জন্য আমি জোর দিতেছি। তারপর হিমের সাবজেক্টিভ ফ্রম কি হি, তোমরা এভাবে মুখস্থ করবা, যেন উল্টাটা করলেও পারো। দেয়ার অবজেক্টিভ ফ্রম দেমের সাবজেক্টিভ ফ্রম দে, এইভাবে মুখস্থ করবা, বুঝছো। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস করব। আর প্র্যাকটিসে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাদের তো সেন্টেন্স 5 প্রকার। এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বর্ণনামূলক বাক্য। হ্যাঁ, বর্ণনামূলক বাক্য। আর এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস এক্সটেনশন অতিরিক্ত। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন দেখো, আই এটা হচ্ছে সাবজেক্ট, গো এটা হচ্ছে ভার্ব, হুম এটা হচ্ছে অবজেক্ট, বুঝছো। তো এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি, কোনটা। আচ্ছা যাই হোক, আমরা তো বুঝতে পারছি, এখন আমরা চেঞ্জ করব। আমরা কি জানি, আমরা কি করব প্রথমে। এখানে দেখো, প্রথমে পরে নিব, আলম সেড টু কালাম। আলম বলতেছে কালামকে। সেড টুর পরিবর্তে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেড টুর পরিবর্তে আমরা টুল্ড দিব। সেড টুর পরিবর্তে কি দিব? টুল্ড, কারণ সেড টু তো ভার্বের পরিবর্তে তো আমাদের ভার্বই দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? আলম সেড টু কালাম। এখন আলম সেড টুর পরিবর্তে টুল্ড কেন দিচ্ছি? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, তাহলে সেড টু, এই যে দেখো সেড টু, এর পরিবর্তে আমাদের টুল্ড দিতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তারপর আমাদের যে কালাম অবজেক্টটা, এটা লিখতে হবে, কালাম লিখলাম। দেন আমাদের পরিবর্তনটা কি? এই যে ইনভার্টেড আর কমার এই পরিবর্তনটা, এইটার বদলে আমরা দ্যাট দিব। দ্যাট কেন দিব? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদের দ্যাট দিতে হয়, বুঝছো। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এবং কমার পরিবর্তে আমাদের কি দিতে হয়? দ্যাট দিতে হয়। এতটুকু জায়গা তো আমাদের সবার ক্লিয়ার। তারপর দেখো দ্যাট, এখন ইনভার্টেড কমার ভিতরে যাব, দেখবো আই গো হোম। এই যে সেন্টেন্সটা, এর সাবজেক্টটা কোনটা? আইটা না? হ্যাঁ, এখন এখানে আই দেওয়া যাবে না, কারণ আমি যে এই যে সমান দিয়ে যে লিখতেছি সেন্টেন্সটা, এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন। আর প্রশ্নটা ছিল কি? ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন, বুঝছো? ডাইরেক্ট ন্যারেশন আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, পরীক্ষায় দেওয়া থাকবে, আমাদের করতে হবে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ইনডাইরেক্ট ন্যারেশন মূলত চেঞ্জ করতে হয়। এখন আইটা কে? আইটা হচ্ছে হি কে আলম। আইটা কে? আইটা হচ্ছে তোমার আলম, বুঝছো। আই গো হোম, আমি বাড়িতে যাই, এই কথাটা কে বলছে? আলম বলছে না? আলম। এখন আলম থাকলে এখানে আলম লিখা যাবে না। আলমের যে প্রনাউনটা, ওইটা ইউজ করতে হবে। আলম তো ছেলে, ছেলের ক্ষেত্রে আমরা প্রনাউন কি ইউজ করতে পারি? হি। একটু ভালোভাবে বুঝো, আমরা কিন্তু এখানে আলম লিখতে পারতাম, কিন্তু আলম লিখবো না, আলমের পরিবর্তে আমরা প্রনাউনটা ইউজ করব। আলম ছেলে হইলে হি, মেয়ে হইলে সি। ওকে, এটা ক্লিয়ার? এখন হিটা কে? আলমই তো। তো আলমকে এখন আমরা একটা ব্র্যাকেট দিয়ে আলমের ফার্স্ট লেটারটা এটা বুঝাই দিব যে এটা আলম, কারণ এখানে তো কালামও আছে। এখানে তো স্যাররা কালামও বুঝতে পারে, তো কালাম যেন না বোঝা যায়, এই কথাটা যেন আলমই বলছে। হ্যাঁ, তার জন্য কে বলছে ডাইরেক্ট বইলা দিচ্ছে যে এটা আলম বলছে, হিটা হচ্ছে আলম। আচ্ছা, এতটুকু আয়ের কাজটা কিন্তু শেষ। তারপর রিপোর্টেড ভার্বের কাজ করতে হবে। গোটা কিসে আছে? ভার্বের প্রথম রূপে আছে না? হ্যাঁ, ভার্বের প্রথম রূপে যদি থাকে, আমাদের এইটাকে কি করতে হবে? ভার্বের 2 নম্বর রূপ করতে হবে। তো গো এর 2 নম্বর রূপ কি? গো এর 2 নম্বর রূপ হচ্ছে এই যে ওয়েন্ট। গো এর 2 নম্বর রূপ কি? ওয়েন্ট। দেন হোম যা আছে তাই লিখবো, হোম। এই যে এটা, এতটুকু শেষ কিন্তু আমাদের কাজ, বুঝছো। আচ্ছা দেখো, আমরা 2 নাম্বারটা করি। সোমা সেড টু বিথি। সেড টু মানে বলা, সোমা বলতেছে বিথিকে। আমরা এতটুকুর কাজ শেষ করি আগে। তো সোমা লিখলাম, সোমা। সেড টুর পরিবর্তে এখন বলো তো আমরা কি দিব? টুল্ড দিব। কেন দিব? কারণ আই অ্যাম গোয়িং হোম, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন এটা। আই সাবজেক্ট, অ্যাম গোয়িং ভার্ব, হোম হচ্ছে অবজেক্ট।
তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা তো আর ইন্টারোগেটিভ হবে না, এখানে তো আর প্রশ্নবোধক চিহ্ন নাই, এক্সক্লেমেটর হবে না, এক্সক্লেমেশন চিহ্ন নাই, অপটেটিভ হবে না। হ্যাঁ, আচ্ছা, সেড টুর পরিবর্তে আমরা কি দিব? টোল্ড দিব, এটা তো বুঝতে পারছো এখন। তারপর কি আছে? বিথি, বিথি আছে, বিথিকে লিখলাম। দেন আমাদের কাজ হচ্ছে এই কমা আর ইনভার্টেড কমা, এইটার পরিবর্তে আমাদের দ্যাট লিখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইটার পরিবর্তে আমাদের দ্যাট লিখতে হবে। এই চেঞ্জটা দেখছো? তারপর আমরা ইনভার্টেড কমার ভিতরে যাব, কি বলছে? আই অ্যাম গোয়িং হোম। এখন আই কে? আমি বাড়িতে যাচ্ছি। আইটা কে? আইটা হচ্ছে সোমা, কারণ সোমা বলতেছে বিথিকে, কি বলতেছে? আই অ্যাম গোয়িং টু হোম, আমি বাড়িতে যাচ্ছি। এখন আইটা তো অবশ্যই সোমা। এখন সোমাকে আমাকে বোঝাই দিতে হবে, এখানে সোমা কিন্তু লেখা যাবে না, বুঝছো? প্রপার নাউনটা লেখা যাবে না, সোমার পরিবর্তে যে প্রনাউনটা ওইটা আমাদের ইউজ করতে হবে। সোমা তো মেয়ে, মেয়ে হইলে আমরা শি দিব, আর ছেলে হইলে আমরা কি দিয়েছিলাম? হি দিয়েছিলাম। এখন শি দিলাম, শি এর পর সোমার ফার্স্ট লেটারটা কি? এস না? এসটা বোঝাই দিতে হবে যে শিটা যে সোমা, কারণ এখানে তো বিথি আছে, বিথিও তো মেয়ে, শি দ্বারা তো বোঝাই বিথিও। আমাদের নির্দিষ্ট করে বুঝাই দিতে হবে যে শিটা হচ্ছে সোমা, সোমার কথাই হচ্ছে আই এম গোয়িং হোম, বুঝছো? আচ্ছা, শি সাবজেক্ট দিলাম। দেন এম গোয়িং, আমরা যে নিয়ম শিখছি, তোমাদের আবার নিয়মে আমি চলে যাই। দেখো, এই যে দেখো ভাইয়া, দেখো, এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে আমরা কি দিতাম? এম ইজার এর পরিবর্তে ওয়াজ আর ভার্বের 2 নাম্বার রূপ দিতাম, দেন ভার্বের সাথে আইএনজি, এই নিয়মটা পড়ছে। হ্যাঁ, এখন আমাদের এক্সাম্পলটা দেখো কি আছিল। আমাদের এক্সাম্পলে আছিল এম গোয়িং, তো এম এর পরিবর্তে এম এর 2 নাম্বার রূপ কি? ওয়াজ, দেন গোয়িং ভার্বের সাথে আইএনজি হবে, শি ওয়াজ গোয়িং হোম। এই যে শেষ। আচ্ছা, তারপর আমরা 3 নাম্বারটা করি। এরপরও যদি কারো প্রবলেম হয় তাহলে 3 নাম্বারটা দেখো, জাস্ট একটু মনোযোগ দাও, ঠিক আছে? একটু মনোযোগের উপর ডিপেন্ড করতেছে তোমরা প্যাসেজ ন্যারেশন গুলো পারবা কিনা। এই যে দেখো, আই সেড টু তারেক, আই বলতে আমি, সেড টু মানে বলতেছে বা বলে, কাকে? তারেক রে বলতেছে। এখন আমরা তো আই দিলাম, সেড টুর পরিবর্তে আমরা কি দিব? টোল্ড দিব। কেন দিব? কারণ আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ইটেন হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ফেসটা, এটা দেখেই তো বুঝতে পারতেছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আই টোল্ড তারেক, আমি বললাম তারেককে। এখন এই যে কমা আর ইনভার্টেড কমাটা দেখতে পারতেছো? এই যে দেখো, এটার পরিবর্তে আমরা দ্যাট দিব। কেন দিব? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মই কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দেওয়া লাগে। আচ্ছা, এতটুকু বুঝলাম। তারপর আমাদের ইনভার্টেড কমার ভিতরের কাজ করতে হবে। আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, আইটা কে? আইটা কে? আইটা কে? আইটা হচ্ছে এই প্রথম ব্যক্তিটা না? এই যে আইটা, আই তো আই। আমি বলতেছি তারেককে, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখন আইটা কে? আইটা তো আই, তো আমরা আই আই রাখবো, ঠিক আছে? আই এর তো আর চেঞ্জ হবে না, আই আই রাখলাম, আই। তারপর হ্যাভ, এই যে দেখো হ্যাভ আছে, হ্যাভ এর পরিবর্তে আমরা কি দিব? হ্যাড। এই নিয়মটা কি তোমাদের বুঝাইছি না? কোথায় আছে এটা দেখি। এই যে হ্যাভ প্লাস হ্যাজ এবং বি3 যদি থাকে, হ্যাভ হ্যাজ এর পরিবর্তে আমরা হ্যাড দিব। ওকে, হ্যাভ হ্যাজ এর সাথে সবসময় বি3 হয়। তো এখানে হ্যাভ আছে, হ্যাভ এর পরিবর্তে আমরা কি দিব? হ্যাভ এর 2 নাম্বার হচ্ছে হ্যাড, আর ইটেন, ইটেনই থাকবে, ইটেন রাইস। আমরা 4 নাম্বারটা দেখি। দেখো, দে সেড টু মি, দে বলতে তারা, তারা সেড টু বলতে, সেড টু অর্থ কি? বলতেছে, তারা বলতেছে, মি অর্থ আমাকে। এখন এতটুকু চেঞ্জ করি, দে সেড টুর পরিবর্তে আমরা কি জানি এখন বলো তো? টোল্ড, দে টোল্ড মি। আর এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে তো আমরা দ্যাট, আমরা অলরেডি এখন সবাই জানি দ্যাট। এখন তারা বলতেছে আমাকে, কি বলতেছে? উই হ্যাভ বিন ওয়াকিং ফর এন আওয়ার, উই হ্যাভ বিন ওয়াকিং ফর এন আওয়ার। আচ্ছা, এই কথাটা কে বলছে? এই কথাটা দে বলছে না দে? এখন আমাদের তো এখানে দেটা লিখতে হবে যে এই কথাটা যে দে বলছে। আমরা এখানে দেখো দে দিলাম, আর দে তো প্রনাউন, প্রনাউন তো প্রনাউন হয়। দেয়ার জায়গায় যদি কোনো নাম টাম থাকতো তখন এইটাকে আমরা নামের পরিবর্তে প্রনাউন নিতাম, আর যদি প্রনাউন থাকে সেই ক্ষেত্রে দে দেই হবে। তারপর এখন আসে চেঞ্জের পালা। এই যে দেখো হ্যাভ বিন ওয়াকিং, এই নিয়মটা তোমাদের দেখাইছি। হ্যাভ থাকলে আমাদের কি দিতে হবে? হ্যাড থাকতে হবে, হ্যাড দিতে হবে, দেন যা আছে তা লিখে দিব। হ্যাড বিন, এই যে হ্যাড বিন ওয়াকিং, তারপর ফর এন আওয়ার, বুঝছো? হ্যাভ বিন ওয়াকিং ফর এন আওয়ার।
মাদার সেড টু মি, মা বলতেছে আমাকে, কি বলতেছে? আই সো হিম, হ্যাঁ আমি দেখেছিলাম তাকে। এখন দেখো, এখন তোমাদের এটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এখন তোমাদের ভালোভাবে বুঝতে হবে, অবশ্যই তোমরা মনোযোগ দাও। আমরা প্রথমে কি লিখতে পারি? মাদার, মাদার সেড টুর পরিবর্তে কি দিব? টুল্ড দিব। তারপর মি, এখন ইনভার্টেড কমা, আর এই কমার পরিবর্তে আমরা কি দিব? দ্যাট দিব। এখন বুঝতে পারছো? আই স হিম, আমি তাকে দেখেছিলাম। আইটাকে, আইটা হচ্ছে মাদার, আইটা হচ্ছে কে? আইটা হচ্ছে মা, বুঝছো? মাদার, মাদার, মাদার কি টাইপের শব্দ? মাদার কি মহিলা না? মহিলার ক্ষেত্রে শি, পুরুষের ক্ষেত্রে হি। তো মহিলা যেহেতু আমরা শি দিব। তারপর এটা যে মাদার, ইচ্ছে করলে তোমরা এম দিয়ে বুঝাইতে পারো যে এমটা হচ্ছে মাদার, শিটাকে মাদার, বুঝছো? শি, বা না দিলেও হয়, তবে দেওয়াটাই সবচেয়ে বেটার। আমরা যদি বোঝাই দিই সেক্ষেত্রে আমাদের প্যাসেজ ন্যারেশনের যে অ্যান্সার স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়। সি, তারপর স, স বার্বের কয় নাম্বার রূপ? 2 নাম্বার রূপ না? সি হচ্ছে প্রথম রূপ, স হচ্ছে 2 নাম্বার রূপ। তো 2 নাম্বার রূপ যদি থাকে, আমরা কি শিখছি? 2 নাম্বার রূপ যদি থাকে, আমরা যে নিয়মগুলা শিখছি একটু আগে, হ্যাড প্লাস বি3। তো স এর 3 নাম্বার রূপ কি? সিন, আই সিন হিম, এই যে হিম, হিমই থাকবে, বুঝছো? আই স হিম। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে হিম আছে, আমরা তো শিখছি একটু আগে, হি থাকলে হি এর সাবজেক্টিভ ফর্ম, সরি অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে আমরা হিমকে হি বানাইয়া দেই না। হিমকে তো ভাইয়া হিম হবে না, সরি হি হবে না, হিমকে তো হি বানানো যাবে না। কেন যাবে না? এই যে সি তো সাবজেক্ট, হ্যাড সিন এটা তো ভার্ব, আর হিম তো অবজেক্ট, এটা তো অবজেক্টই আছে, আমাদের এটাকে কেন আবার সাবজেক্ট আমাদের করতে হবে? বুঝছো? যদি হিমটা সাবজেক্টের জায়গায় বসতো তখন আমরা হিমটাকে হি বানাই দিতাম, যেহেতু এটা অবজেক্ট, এটা এটার জায়গায় আছে, কোনো প্রবলেম নেই। বিল সেড টু মিল, বিল সেড, বিল সেড টু মিল, বিল সেড করতেছে কাকে? মিলকে। এখন আমাদের এটা কি হয়েছে? আমার এটা আমি দেখো সেড টুর কোনো চেঞ্জ করছি না, তোমরা অবশ্যই এই ভুলগুলো ধরবা। আমরা সেড টুর পরিবর্তে কি দিব? সেড টুর পরিবর্তে আমরা টুল্ড দিব, বুঝছো? সেড টুর পরিবর্তে আমরা টুল্ড দিব। তো বিল টুল্ড করতেছে মিলকে, আর এই যে এই অংশের বদলে আমরা কি দিব? দ্যাট দিব। এখন আইটাকে, আই ওয়াজ ওয়ার্কিং, এখন আইটা কে? আইটা হচ্ছে বিল। এখন আমাদের বিল তো ছেলে না মেয়ে? বিল হচ্ছে তোমার ছেলে, ছেলের ক্ষেত্রে আমরা প্রনাউন হি দিব, আর এটা যে বিল, বি দ্বারা বোঝাই দিব এটা বিল, ওকে হি। তারপর দেখো ওয়াজ আছে না? ওয়াজ ওয়ার্কিং, এই যে এই নিয়মটা কোথায় আছে আমরা আরেকটু দেখি তো আরেকবার। এই যে দেখো, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে, আমাদের একটা হেড আনতে হয়, বিন আনতে হয়, ভার্বের সাথে আইএনজি হয়, এই নিয়মটা আমাদের। আমরা এখন এই নিয়মটাই দিব। দেখো হি, আমরা দিব হ্যাড, দেন বিন আমাদের লাগাতে হবে বিন, হি হ্যাড বিন, হি হ্যাড বিন, তারপর ওয়ার্কিং, ওয়ার্কিং, হি হ্যাড বিন ওয়ার্কিং, ওয়ার্কিং, বুঝছো? আচ্ছা দেখো 7 নাম্বারটা, 7 নাম্বারটা দেখো, রত্না সেট, রত্না বলতেছে কি? আই হ্যাড সিন হিম। এখন একটা প্রশ্ন, রত্না যে সেট করতেছে কার সাথে সেট করতেছে? এখানে কিন্তু এটা দেওয়া নাই। দেখো আমাদের প্যাসেজ ন্যারেশনে অনেক সময় কিন্তু সেট টু থাকবে না, বা সেট টু এর পর যে ব্যক্তিটা রত্না কার সাথে কথোপকথনটা বা কথাটা বলতেছে ওইটা কিন্তু থাকবে না। না থাকলেও প্রবলেম নাই, দেখো আমরা কিভাবে করব। রত্না সেড টুর পরিবর্তে আমরা টুল্ড দিতাম, কিন্তু এখানে সেড আছে, সেড থাকলে আমাদের সেডই লিখতে হবে, বুঝছো? এটা একটা শিখলে তোমরা। এখন সেড টু থাকলে টুল্ড দিতাম, কিন্তু সেড আছে, আমরা সেডই রাখবো। রত্না সেড, ইনভার্টেড কমা, আর কমার পরিবর্তে আমরা দ্যাট দিব। দেন এখানে আইটা, আইটা কি? রত্না না? এখন আমরা রত্না, রত্না যেহেতু মেয়ে আমরা কি দিব? শি দিব। ইচ্ছে করলে আরটা বোঝাই দিতে পারো যে এটা রত্না। এখন দেখো কি আছে? হ্যাড সিন। তো হ্যাড, যদি হ্যাড থাকে, হ্যাডের কিন্তু কোনো চেঞ্জ হয় না। যেমন নিয়মটা আমি এই যে এখানে দেখাইছি, এই যে দেখো, এই যে এটা হ্যাড প্লাস বি3 থাকলে আনচেঞ্জ, কোনো প্রকার চেঞ্জ হবে না, কোনো প্রকার চেঞ্জ হবে না। তো হ্যাড হ্যাডই থাকবে, হ্যাড সিন সিনই থাকবে, হ্যাড সিন হিম, এই যে শেষ। আচ্ছা রত্না সেড টু হ্যানা, আমরা হ্যানা ধরে নিই। রত্না বলতেছে হ্যানাকে, আই হ্যাড বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার। এখন এইটার আমরা চেঞ্জ করি, রত্না সেড টুর পরিবর্তে আমরা কি দিব? টুল্ড,
হি না, ঠিক আছে, হি না দিলাম। দেন ইনভার্টেড কমার কমার পরিবর্তে আমরা কি দিব, দ্যাট। তারপর আই আছে না, আই, আইটা কি, আইটা হচ্ছে রত্না, তো রত্না তো মেয়ে, মেয়ের পরিবর্তে আমরা কি দিব, শি দিব, বুঝছো? দেন রত্না যে, এটাকে বোঝাই দিতে হবে আর দ্বারা, শি। তারপর দেখো হ্যাড বিন রিডিং আছে, এই যে হ্যাড বিন রিডিং, হ্যাড যদি থাকে, বিন যদি থাকে, ভার্বের সাথে যদি আইএনজি থাকে, যেমন আছে তেমনই, এরও কোনো কিন্তু চেঞ্জ হয় না, আমরা রুলসে দেখছি। হ্যাড বিন রিডিং যেভাবে আছে এভাবে লিখে দিবা তোমরা, ওকে। বিথি সেড টু জেসমিন, বিথি বলতেছে জেসমিনকে, আমরা এতটুকু চেঞ্জ করি। এই যে বিথি সেড টুর পরিবর্তে আমরা কি দিব, সেড টুর পরিবর্তে আমরা অলরেডি জানি টোল্ড দিব। দেন জেসমিন, জেসমিন বিথি কার সাথে বলতেছে, এখানে দেওয়া আছে জেসমিনকে বলতেছে। ইনভার্টেড কমা আর কমার বদলে আমরা কি দিব, দ্যাট দিব। এখন আইটাকে, আইটা তো বিথি, হ্যাঁ কথাটা কার, বিথি না, বিথি। তো আমরা বিথি যেহেতু মেয়ে, সি দিব। দেন বিটা বুঝাই দিব যে এটা বিথি, সি। তারপর সেল, এটা তো মডেল ভার্ব, সেলের পরিবর্তে আমরা কি দিব, মডেল ভার্বের 2 নম্বর রূপ শুড, শি শুড। তারপর যেভাবে আছে এভাবে ডু ইট। এই যে শেষ কিন্তু আমাদের।